নারায়ণের চিহ্নযুক্ত যুগলচরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। গৃহে দুজন দেখি লঘুপদ চিহ্ন, শঙ্খচক্র গদা পদ্ম চিহ্ন আছে ভিন্ন। এটাকেই কিন্তু বলা হচ্ছে বল্লাল ঢিপি। এই যে এই পুকুরি দেখো কত বড় বড় মাছ। তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদেরকে মায়াপুরে কিছু সাইট সিন ভ্রমণ করে দেখাবো। সকাল সকাল বাইক নিয়ে রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে এবং আমি নবদ্বীপ ঘাট পেরিয়ে মায়াপুর যাব। নবদ্বীপ রেলগেট পেরিয়ে সোজা গৌরাঙ্গ সেতুর দিকে এগিয়ে গিয়ে এই যে বাঁ হাত দিয়ে সোজা চলে আসবেন ফেরিঘাটের দিকে। এই ফেরিঘাট প্রবেশ করে 20 টাকার বিনিময়ে টিকিট কেটে নেবেন এবং মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। নৌকায় উঠতে না উঠতে দেখলাম যাত্রীবাহী জেটি রওনা দিল মায়াপুরের উদ্দেশ্যে। আমি যেহেতু বাইক নিয়ে পার হচ্ছি তাই নৌকাতেই আমাকে যেতে হবে। তো দেখতে দেখতে আমাদের নৌকাটাও প্যাসেঞ্জারে ভরে গেল এবং নৌকাটিও রওনা দিল। আজ ওয়েদার যতটা সুন্দর ছিল আকাশটাও ঠিক ততটাই সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আকাশটা দেখতে লাগছে। নৌকায় চাপলে আপনাকে গঙ্গার ফেরিঘাটেই নামাবে এবং জেটিতে চাপলে আপনাকে জলঙ্গি নদী হয়ে একটু সামনে গিয়ে নামাবে। বাইক নিয়ে খুব একটা অসুবিধা হয় না নৌকায় চাপতে বা নামতে, কিন্তু এখানে নৌকাটা অনেকটাই উঁচু ছিল তাই অগত্যা ওদের সাহায্য নিতে হলো। সাহায্যের বিনিময়ে ওরা 5 টাকা আবদার করছিল। নৌকা থেকে নেমে আমি আবার বাইক নিয়ে মায়াপুরের দিকে এগোতে থাকলাম। মায়াপুর ফেরিঘাট থেকে ইস্কন অবধি যাওয়ার সময় অনেক মঠ দেখতে পাবেন আপনারা, চাইলে সেগুলোও কিন্তু ঘুরে আপনারা দেখে নিতে পারেন। দূর থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দির এতটাই সুন্দর লাগছিল সেদিন যে দু চোখ প্রাণ ভরে জুড়িয়ে গেল। আজকে আমাদের প্রথম গন্তব্য জগন্নাথ মন্দির। মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট অতিক্রম করে সোজা এগিয়ে চললাম জগন্নাথ মন্দিরের দিকে। আপনারা যারা এমনি বাইক ছাড়া আসবেন তারা এখানে টোটো রিজার্ভ করতে পারেন। টোটো 250 টাকার বিনিময়ে আপনাদের সাইট সিনগুলো ভালোভাবে ঘুরিয়ে দেবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনারা সাইট সিন ব্যাপারে একটু ভালোভাবে টোটোওয়ালাগুলোর সাথে কথা বলে নেবেন। এই জগন্নাথ মন্দির যেতে যেতেই আপনি রাস্তার ধারেই অনেক মন্দির দেখতে পাবেন, যা আপনারা ফিরে আসার সময় ঘুরে নেবেন। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার এবং এটি হলো পুরোটা ভিতরের অংশ। সামনে কিন্তু জগন্নাথ মন্দিরের অনুষ্ঠানের সময়সূচি উল্লেখ করা রয়েছে। এবং এটি হলো জগন্নাথ দেবের স্নানের বেদি। জগন্নাথ মন্দিরের ঠিক পিছনেই রয়েছে খুব সুন্দর একটি মন্দির, তার সামনে আবার জলাশয়। এই জগন্নাথ মন্দির ভালোভাবে পরিদর্শন করার পর আপনারা চলে আসবেন চাঁদ কাজীর সমাধিস্থলে। এই চাঁদ কাজী সমাধিটি বামনপুকুর বাজারে অবস্থিত। চাঁদ কাজী প্রশস্ত এই সমাধিটি 2টি গাছ ছিল। চাঁপা গাছটিকে চাঁদ কাজীর অবতার এবং নিম গাছটিকে ভগবান চৈতন্যের অবতার বলা হতো। নিত্যানন্দ প্রভু যখন চাঁদ কাজী গ্রামে প্রবেশ করেছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করছিলেন। এই চাঁদ কাজী সমাধিস্থলে আমি একবার সম্পূর্ণ এক পাক ঘুরে নিলাম। এই চাঁদ কাজী সমাধিস্থলে কিছুক্ষণ সময় কাটানোর পর আপনারা সোজা চলে আসবেন বল্লাল সেনের ঢিবি। এটাই হচ্ছে বল্লাল সেনের ঢিবির প্রবেশদ্বার। তো এটাকেই কিন্তু বলা হচ্ছে বল্লাল ঢিপি। এই জায়গাটা, এই পুরো এরিয়াটাকে বল্লাল ঢিপি। এটা অনেকটা কিন্তু উঁচু জায়গাটা, দেখতেই পাচ্ছ। সেন বংশের রাজা বল্লাল সেনের নামে এই বৃহৎ আকার ঢিপি।
1982 থেকে 1989 সাল পর্যন্ত উৎখননের মাধ্যমে এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিক ছিল উঁচু প্রকার। এবং এখানে উৎখননের মাধ্যমে খেয়ে মূর্তি, পোড়ামাটির মানুষ এবং জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান জিনিসপত্র, পেরেক ও নানান প্রত্নতত্ত্ব সামগ্রী কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছিল। এই বল্লাল সেনের স্থাপত্যটি দ্বাদশ শতকে একটা বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে। বল্লাল সেনের ঢিবি ভালোভাবে ভ্রমণ করার পর আপনারা রওনা দেবেন মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এই মঠটির ভেতরেও কিন্তু অনেক মন্দির এবং সমাধিস্থল রয়েছে। এটাই হলো গৌর কিশোর দাস বাবাজির সমাধি মন্দির। এই গৌর কিশোর দাস বাবাজি হলো ইসকনের যিনি প্রভুপাদ, সেই প্রভুপাদের দাদাগুরু। এটি হলো ওনার সমাধি মন্দির এবং এটি হলো বৃহদায়তন সেই তমাল বৃক্ষ। এই তমাল বৃক্ষের পাশেই রয়েছে গিরি গোবর্ধন পর্বত এবং এই গিরি গোবর্ধনের পাশেই রয়েছে ছোট একটি পুকুর, যেখানে প্রচুর বড় বড় মাছ রয়েছে, যা ধরা কিন্তু একদমই নিষিদ্ধ। দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছ এবং ছোট ছোট মাছে কিন্তু একদম ভরে গেছে পুকুরটা। এই মাছ কিন্তু কেউ ধরে এখানে খায় না। সেই পুকুর থেকে একটু বেরিয়ে এসে সামনের দিকে একটু হেঁটে আসলেই আপনাদের চোখে পড়বে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির। এই সরস্বতী গোস্বামী হচ্ছে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তার গুরুজি, আর এটি তার সমাধিস্থল। এই সমাধিস্থলের চারপাশটা কিন্তু খুবই সুন্দর এবং এটাই হলো চৈতন্য মঠের মেন প্রবেশদ্বার। এই মায়াপুর চৈতন্য মঠ ভালোভাবে প্রদক্ষিণ করে আপনারা চলে আসবেন শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গন প্রবেশ করে ডান দিকে মূল মন্দির এবং বাঁ দিকে কিন্তু অনেক সমাধিস্থল রয়েছে। মহাপ্রভুর পঞ্চতত্ত্বের মধ্যে একজন হলেন এই শ্রীবাস। কথিত আছে এই শ্রীবাস হলেন স্বয়ং নারদমুনির অবতার। এই পবিত্র স্থানে মহাপ্রভু তার সহযোগীদের নিয়ে কিন্তু নাম সংকীর্তন করতেন। কাজীর লোকেরা যে মৃদঙ্গটিকে ভেঙে দিয়েছিল, সেই 500 বছরের মৃদঙ্গ কিন্তু আপনারা এখানে চোখে পড়বে। মূল মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই মূল মন্দিরের ভিতরে কিন্তু আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। এবং এই মূল মন্দির থেকে বাঁহাতে একটু আসলেই দেখতে পাবেন অনেক সমাধিস্থল। এই শ্রীবাস অঙ্গন ভালোভাবে প্রদক্ষিণ করার পর আপনারা চলে আসবেন মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থানে। এটি হলো মায়াপুরের নিমাইয়ের কিন্তু জন্মস্থান। এটাই হলো কিন্তু সেই গৌরকুণ্ড। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু অনেক মাছ রয়েছে। এই হলো শিশু নিমাইয়ের বাসস্থান, পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবী। এটি হলো সেই বৃহদায়তকার নিমবৃক্ষ। নারায়ণের চিহ্নযুক্ত যুগলচরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ, গৃহে দুজন দেখি লঘুপদ চিহ্ন, শঙ্খচক্র গদাপদ্ম চিহ্ন আছে ভিন্ন। আপনারা কিন্তু এখানে সেই নারায়ণের যুগলচরণ দেখতে পাচ্ছেন এবং এর চারিদিকে শঙ্খচক্র গদাপদ্ম চিহ্ন রয়েছে এবং এই হচ্ছে সেই বৃহদায়তকার নিমবৃক্ষ। বলে রাখা ভালো, মায়াপুরের সমস্ত মন্দির কিন্তু 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। এরপর আপনারা সোজা চলে আসুন শিবডোবা। এই হচ্ছে শিবডোবার বাইরের অংশ। কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ না করার জন্য আমাকে অগত্যা বাইরে থেকেই ভিডিওগুলো করতে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।